আমার নাম মোহন কুমার মণ্ডল। আমি গণ উন্নয়ন সংস্থা বলে একটি স্থানীয় এনজিও আছে, আমি সেই এনজিওতে কাজ করি। আমরাও এখানে 1998 সাল থেকে কাজ করছি। মূলত আমি এই এলাকায় জন্মগ্রহণ করেছি এবং আমি এই এলাকায় বেড়ে উঠেছি। আমরা দেখেছি যে 1970-এর আগে যখন এই এলাকা উপকূলীয় বাঁধ তৈরি করা হয়, তারপরে এই এলাকায় সবুজ বিপ্লবের নামে ব্যাপক ধানের চাষ করা হতো। তারপরে 80-র দশক থেকে এই এলাকায় চিংড়ি চাষ আরম্ভ হয়। চিংড়ি চাষ আরম্ভ হওয়ার পূর্বে এই সমস্ত এলাকায় ধানের চাষ হতো এবং সেই সময় প্রচুর মানুষ, এই এলাকার যত দরিদ্র এবং ধনী মানুষ সবাই ধান চাষ করতো এবং একটি দরিদ্র মানুষও তখন বর্গা চাষ করে তার সংসার নির্বাহ করতে পারত। কিন্তু হয়েছে, আমি যদি একটা হিসাব দিই এরকম যে আগে এক একর জমিতে একটি বর্গা চাষি চাষ করে তার সংসার জীবন নির্বাহ করতে পারত। একশো বিঘা জমিতে একজন পূর্বে যদি 100 বিঘা জমিতে 20টা ফ্যামিলি বাঁচত, এখন 100 বিঘা জমিতে 2টা বা 3টে ফ্যামিলি বাঁচতে পারে। যে কারণে এখানে প্রচুর চিংড়ি চাষ, ব্যাপক হারে চিংড়ি চাষ আরম্ভ হওয়ার পরে প্রচুর জনগণ এখান থেকে মাইগ্রেট করে চলে গেছে। বিকজ চিংড়ি চাষ দরিদ্র মানুষকে আরও দরিদ্র করে ফেলেছে এবং ধনী মানুষকে আরও ধনী করে ফেলেছে। যেহেতু চিংড়ি চাষে প্রচুর মুনাফার দরকার হয়, সে কারণে চিংড়ি চাষে চিংড়ি চাষটি ধনী মানুষের আওতায় চলে যায় এবং ধনী মানুষরা ব্যাপক মুনাফা লাভের জন্য এই এলাকায় সন্ত্রাসের মাধ্যমে ব্যাপক হারে চিংড়ি চাষ আরম্ভ করে এবং এলাকায় একসময় অত্যাচারিত হতে হতে সাধারণ জনগণ, বিশেষ করে হিন্দু কমিউনিটি যাদের এই এলাকায় মূলত আগে যারা এই এলাকা বসবাস করতো এবং যারা অত্যাচারিত হয়েছে, তারা একসময় ইন্ডিয়ায় চলে গেছে, ভারতে চলে গেছে এবং এই এলাকা থেকে প্রচুর জনগণ এখনও ইটভাটায় এবং শহরে রিক্সা চালাতে চলে যায়। এটি একটি সাময়িক এবং স্থায়ী মাইগ্রেশনে পরিণত হয়েছে। চিংড়ি চাষ মূলত, যদিও চিংড়ি চাষ আরম্ভ হয়েছিল জলবায়ু পরিবর্তনের কারণে এলাকায় লবণাক্ততা বৃদ্ধি এবং ধানের ফসল কমে যাওয়ায় একসময় মানুষ চিংড়ি চাষ আরম্ভ করেছিল, কিন্তু এখন এই চিংড়ি চাষটি পুরো ধনী মানুষের দখলে এবং বাংলাদেশ সরকার চিংড়ি চাষ করার জন্য জনগণকে উৎসাহিত করছে। বাংলাদেশের যে আইন আছে, সে আইন চিংড়ি চাষ করার জন্য উৎসাহিত করে, যে কারণে বাংলাদেশ এবং চিংড়ি রপ্তানি করে বাংলাদেশ প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে, যে কারণে বাংলাদেশ সরকার এই যে এলাকা ব্যাপক দেখা যাচ্ছে, ওটি একটি গ্রাম এবং এটি একটি ব্যাপক এলাকা। এই এলাকায় আগে একটি সবুজের সমারোহ ছিল, এই এলাকায় আগে ধান চাষ করা হতো, কিন্তু এখন এই এলাকায় শুধু পানি আর পানি এবং সে পানি শুধু লবণ পানি। আর 50 বিঘা জমিতে যেখানে 50টা ফ্যামিলি বাস করা হচ্ছে, সেখানে কিন্তু তাদের মতামতকে কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না। এটি আমাদের বর্তমান নিয়মের একটি ব্যর্থতা বলে আমরা মনে করি। আমাদের অনেক দিনের দাবি চিংড়ি জোন হিসেবে ঘোষণা করা সাতক্ষীরার বিভিন্ন এলাকাকে, যে এলাকায় ব্যাপক হারে চিংড়ি চাষ হচ্ছে সে এলাকায় চিংড়ি জোন ঘোষণা করা, কিন্তু বর্তমান সরকার এখনও চিংড়ি জোন ঘোষণা করেননি। যদি চিংড়ি জোন ঘোষণা করতে হয় তাহলে বাংলাদেশ সরকারকে আরও অনেক নিয়ম নীতিমালা পালন করতে হবে এবং যেটি চিংড়ির জন্য খুব বেশি শুভকর হবে বলে মনে হয়। যেহেতু আমাদের সরকার বলেছেন যে জায়গায় চিংড়ি ঘের করতে চায় সেইখানের 50% জায়গার মালিক যদি একমত পোষণ করেন, তাহলে সেখানে চিংড়ি চাষ করতে পারেন। এখন বিষয় হলো যে সেইখানের অন্যান্য জনগণ যারা বসবাস করছে এবং অন্যান্য জায়গার তার কৌশলগুলো শিখিয়ে দেওয়া দরকার বলে আমরা মনে করি। আমরা যে সকল বেসরকারি সংগঠন কাজ করি, আমরা অবশ্যই ইস্যুতে আগে থেকেই কাজ করছি। আমরা আরও চেষ্টা করব যাতে এই ইস্যুতে মানুষের
এই ইস্যুতে কাজ করা যায় কিভাবে, এবং কিভাবে দরিদ্র মানুষকে আসলে যাতে এখানে মাইগ্রেশন না হয় এবং সেই বিষয়টি গুরুত্ব দেওয়া যায়, সেই বিষয়টি আমরা আরও বেশি কাজ করার জন্য মনোযোগ নিবদ্ধ করব, এটাই আমি মনে করি। মানুষের আগামী দিনে ক্লাইমেট চেঞ্জের কারণে কী হবে আমি জানি না, কিন্তু আমার যতটুকু মনে হয় খুব দ্রুত এই বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে, নীতি নির্ধারণী পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ করা দরকার যে আসলে জলবায়ু পরিবর্তনের সাথে মানুষ কীভাবে টিকে থাকবে এবং কীভাবে মানুষ এলাকায় টেকসই তার জীবন জীবিকার নিরাপত্তা পাবে। এটি খুবই গুরুত্বপূর্ণ ইস্যু, এটি মানে আমাদের সরকারকে গুরুত্ব দিয়ে দেখা উচিত।